লেখা স্টার্ট করে তাহলে সবাই খাতা কলম নিবা আর হচ্ছে আমার দিকে তাকাবা, মানে বোর্ডের দিকে তাকাবা, হোয়াইট বোর্ডের দিকে তাকাবা। ওকে, সো দেখো প্রথমে কি লেখা স্টার্ট করব। গতকাল নর্মালিটি পর্যন্ত পড়ানো হয়েছে, ঠিক আছে। আজকে পড়বো মোলারিটি, অর্থাৎ মোলারিটির কিছু এক্সপ্রেশন আলোচনা হবে। মোলারিটির সবকিছু আলোচনা করতে গেলে আরো একটা থেকে দুইটা ক্লাস দরকার, মিনিমাম আরো দুইটা ক্লাস দরকার, এটা এই ক্লাস ছাড়া, মানে মোলারিটি টপিকটা শেষ করতে গেলে। কারণ মোলারিটি 4 থেকে 5 ক্লাস, 4 থেকে 6 ক্লাস পর্যন্ত চলে যায় ভালোভাবে মোলারিটি আলোচনা করতে গেলে। সো খেয়াল করে দেখো, আজকের টপিকটা হচ্ছে, আমি যদি বলি মোলারিটির সহজ কথা যদি বলি এক্সপ্রেশন অফ মোলারিটি। কি বললাম? গত ক্লাস নর্মালিটি পর্যন্ত পড়া হয়েছিল, ঠিক আছে। আজকে পড়বো এক্সপ্রেশন অফ মোলারিটি। আচ্ছা, এক্সপ্রেশন অফ মোলারিটি মানে কি? মোলারিটিকে কতভাবে প্রকাশ করা যায়, সেটাই হচ্ছে এক্সপ্রেশন অফ মোলারিটি। আবারও বলতেছি, মোলারিটিকে কতভাবে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে এক্সপ্রেশন অফ মোলারিটি। সো একটা হেডলাইন দাও সবাই, এক্সপ্রেশন অফ মোলারিটি, কতভাবে মোলারিটিকে প্রকাশ করা যায়, তাই না? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব, যেটা আজকে টপিক, যেটা আমরা পড়া শুরু করব সেটা হচ্ছে W/W থেকে। W/W এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে এটাকে দিয়ে মোলারিটি প্রকাশ করা হচ্ছে পার্সেন্টেজ বলা হয়। এরপর একটা আছে V/V, আবার অদ্ভুত লাগতেছে। এবার আরেকটা আছে W/V। কয়টা গেল? 3টা গেল। সিরিয়ালি লিখো 1 2 3। কয়টা গেল? 3টা গেল। সিরিয়ালি লিখো 1 2 3। আচ্ছা, এরপরে PPM, এরপরে PPB, এরপরে PPT। এগুলো সবগুলো দিয়ে মোলারিটি প্রকাশ করা হয়। মানে মোলারিটিকে তুমি চাইলে W/W আকারে প্রকাশ করতে পারো, V/V আকারে প্রকাশ করতে পারো, W/V আকারে প্রকাশ করতে পারো, PPM দিয়ে প্রকাশ করতে পারো, PPB দিয়ে প্রকাশ করতে পারো, PPT দিয়ে প্রকাশ করতে পারো। বুঝা গেছে? এগুলো সবগুলো কিন্তু পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা যাবে, PPM PPB PPT দিয়ে। আরেকটা আছে মোল ফ্র্যাকশন, ওটা এখন আলোচনা করার দরকার নেই, ওইটা পরে দেখা যাবে। ওকে, সো দেখো এখন তাহলে এটা গেল নরমাল কথাবার্তা। তবে তার আগে আমার এই যে এক্সপ্রেশন অফ মোলারিটি, এই মোলারিটি কিন্তু হচ্ছে অনেক প্রকারভেদ আছে মোলারিটির। স্যার কি? ফার্স্ট অফ অল, যাহাই মোলারিটি তাহাই মোলার ঘনমাত্রা। মোলারিটি আর মোলার ঘনমাত্রা কিন্তু সেম। ওকে, আর মোলার ঘনমাত্রা আর মোলার দ্রবণ সেম, লিখে রাখো, অনেক সময় কনফিউশনে পড়ে যাও। অনেক জায়গায় দেখো মোলার ঘনমাত্রা মানে কি, স্যার তো পড়ায়নি, আসলে স্যার পড়াইছি, সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা হচ্ছে মোলারিটি। কষ্ট করে একটু লিখো, মোলার ঘনমাত্রা মানে হচ্ছে কি মোলারিটি। আর মোলার ঘনমাত্রা, সরি কি লিখলাম, মোলার ঘনমাত্রা না, উল্টা পাল্টা কি লিখতেছি, মোলার দ্রবণ, তাই না? মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ মানে হচ্ছে মোলারিটি, আবার মোলার ঘনমাত্রা মানে মোলারিটি। যে লাউ সেই কদু, লাউকে কদু বলা যায়, কদুকে লাউ বলা যায়, সেম। মোলারিটিকে মোলার দ্রবণ বলা যায়, মোলার ঘনমাত্রা বলা যায়। এতটুকু লিখছো, লিখা শেষ হলে ডান লিখো। ফার্স্ট অফ অল একটা কাজ করবা, দেখো পড়াশোনা করতে গেলে নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে যখন তুমি বেশি প্রেসার ফিল করবা, ক্লাস হচ্ছে এতগুলা ক্লাস হচ্ছে, স্পেশালি ধরো কেমিস্ট্রিতে এতগুলা ক্লাস হচ্ছে, ডেইলি ধরো আমি একটা দুইটা তোমাদেরকে ক্লাস দিচ্ছি বা ডেইলি ক্লাস নিচ্ছি, তোমার হয়তো করতে ইচ্ছা করতেছে না। তুমি জাস্ট অন্তত এতটুকু করবা যে আমি পড়াশোনা করব না, ওকে ফাইন, বাট আমি ক্লাসটা করে অন্তত নোট করি। ক্লাসটা করে নোটটা করে, নোট করার পরে নোটটা আর খুলে দেখিস না তুই, নোটটা তুমি আর খুলে দেখিও না, সমস্যা নাই, টেক ইউর টাইম, টেক এ ব্রেক, সমস্যা নাই, বাট অন্তত নোটটা করে ফেলে রাখো, খাতাটা এক জায়গায় ফেলে রাখো, হয়তো স্টোর রুমে রেখে দাও খাতাটা, এটা আজ থেকে 3 মাস পরে 4 মাস পরে কাজে লাগবে। আমি বারবার একটা কথা বলছি, পড়তে ইচ্ছে করতেছে না, ওকে ফাইন, বাট অন্তত নোটটা করো, জাস্ট দেখে দেখে অন্তত লিখো, দেখে দেখে লিখতে তো সমস্যা নাই, তাই না? এটাও করতে না পারলে তার তুই তো পড়াশোনা কি করবি, তাই না? দেখো মোলার ঘনমাত্রা কি? আচ্ছা, ফার্স্ট অফ অল মোলার ঘনমাত্রা আমরা সবাই জানি, 1 লিটার সলিউশনে, এভাবে লিখবা, নোটে এভাবে লিখবা, নীল কালি দিয়ে লিখো, 1 লিটার সলিউশনে, 1 লিটার সলিউশনে, 1 লিটার সলিউশন মানে দ্রবণ, 1 লিটার সলিউশনে 1 মোল দ্রবীভূত থাকলে, তাহলে 1 লিটার সলিউশনে 1 মোল দ্রব
দ্রবীভূত থাকলে সেটাকে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয়। সো আমি ইংলিশে লিখছি, তুমি চাইলে বাংলায় লিখতে পারো। সো তুমি একটা কাজ করতে পারো, মোলার দ্রবণ না বলে তুমি বলতে পারো কি, মোলার সলিউশন না বলে তুমি বলতে পারো মোলার দ্রবণ। সেম না? আর পুরোপুরি বাংলা লিখতে কি, 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার সলিউশন বলে। মোলার সলিউশন মানে হচ্ছে মোলার দ্রবণ। মোলার সলিউশন মানে কি, মোলার দ্রবণ। বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যদি বলি সেম জিনিস, 1 লিটার সলিউশনে 1 লিটার সলিউশন মানে 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন সেটাকে কি বলবো? ও স্যার, একটা হচ্ছে মোলার দ্রবণ, 1 লিটার সলিউশনে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে। মোলার দ্রবণ আর মোলারিটি সেম বলছি না? তো এখন 1 লিটার সলিউশনে যদি 0.5 মোল থাকে, তাহলে 0.5 মোল হচ্ছে 1 মোলের অর্ধেক। অর্ধেককে ইংলিশে কি বলে? সেমি বলে, তাই না? তো লিখবা সেমি মোলার দ্রবণ। সেমি মোলার, আগে ছিল মোলার, এখন অর্ধেক যেহেতু নিচে, মানে অর্ধেক মোল, 1 এর অর্ধেক হচ্ছে 0.5, সো অর্ধেক নিলে সেটা অর্ধেক মোলার হয়। সো অর্ধেক মোলারকে ইংলিশে দিছি সেমি মোলার দ্রবণ। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে সেমি মোলার দ্রবণ কাকে বলে, অনেকবার আসছে জ্ঞানমূলকে, তুমি বলবা 1 লিটার সলিউশনে এত মোল দ্রব দ্রবীভূত থাকলে। হ্যাঁ, এখানে আবার আগে একটা কথা লেখা হয় যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 0.5 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে, তুমি যদি বলো স্যার বইয়ের ভাষায় লিখে দেন না, হ্যাঁ বইয়ের ভাষায় লিখো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.5 গ্রাম, 0.5 গ্রাম না সরি 0.5 মোল, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। এখন এর পরবর্তীতে আবার আসি কি, 1 লিটার সলিউশনে আবার নাও, 1 লিটার সলিউশনে ডেফিনিশন বানাবানা লেখা যাবে না, মুখস্থ করতে হয়। ডেফিনিশন কখনো মুখস্থ করতে হয় না। আর যদি বলো স্যার আমি এটা যদি পরীক্ষাটা লিখে দিই, কোন স্যার যদি এটা যদি কাটা দেয়, 0 কাটা দেয়, তাহলে আমি এটা বলবো ওই স্যার আসলে হয়তো ওই স্যারের কাছে তুমি কোচিং করো নাই, সেজন্য তোমাকে কাটা দিয়ে দিছে। সহজ কথা, ওই স্যারের কাছে তুমি পড়তে যাও না, সেজন্য মাথার মেজাজ খারাপ ওনার, সেজন্য তোমাকে কাটা দিয়ে দিছে। সিরিয়াসলি একটা স্যার সম্পর্কে এভাবে বলা উচিত না। তবে এটা যদি কেউ যদি কাটা দেয় এই ডেফিনেশনটা, কারণ এখানের মধ্যে বেসিক লুকানো আছে, স্যার বুঝে গেছে যে তুমি কি বুঝাইছো, তাই না? দেখো 1 লিটার সলিউশনে যদি 0.1 মোল দ্রব 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটা হচ্ছে কি বলা হয়, সবাই জানো, জানো সেটা হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার দ্রবণ। ঠিক সেম ভাবে আমি যদি বলি 1 লিটার সলিউশনে যদি 0.01 তখন সেটা কি হবে, 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটাকে আমি বলবো সেন্টিমোলার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এর পরবর্তীতে আবার দেখো 1 লিটার সলিউশনে, স্যার শেষ হচ্ছে না কেন, এটা এখন শেষ হয়ে যাবে, 0.001 মোল দ্রব দ্রবীভূত থাকলে সেটাকে বলা হয় মিলিমোলার। মিলিমোলার দ্রবণ। কষ্ট করে একটু লিখে নাও, কষ্ট করে একটু লিখে নাও। হ্যাঁ, লিখে নাও, লিখে নাও। আচ্ছা, লিখা শেষ তাহলে? হ্যাঁ, মিলিমোলার লেখা শেষ। আচ্ছা, সো খুব সিম্পল ছিল এটা আসলে।
ডেফিনেশন গুলো দেখে বোঝা যাচ্ছে একটা বাচ্চাদের একটা পড়া। ওকে স্যার, বাচ্চাদের পড়া কেন বারবার বলেন? লেখা হয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে শর্টকাট। বুঝতে পারছো? প্রচুর শর্টকাট আছে এখানে। তুমি আমার হাসি দেখে বুঝে গেছো যে এখানে আসলে এই চ্যাপ্টারটা বেসিক দিন না পড়লে কিন্তু চলে যায়। তবে বেসিক না পড়লে আসলে যে ফিলটা পাওয়া যায় না আর কি, বুঝো নাই? স্যার এগুলো কেন পড়াইছেন? এগুলো এখন সামনে দেখবেন যে কেন পড়াইছি। প্রত্যেকটা ম্যাথে ম্যাথে কাজে লাগবে। যে একটু আগে যেটা বলছিলাম না, তোমাকে এখন থেকে কি জানো, তোমাকে বলবো ডেসিমোলার দ্রবণে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তোমাকে এখন ম্যাথের ক্ষেত্রে বলবে মিলিমোলার দ্রবণে এত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। সো মিলিমোলার দ্রবণ যখন বলবে, স্যারে তোমাকে কোশ্চেন আস্ক করবে ওই দ্রবণের ঘনমাত্রা কত, তুমি বলবো সিম্পল 0.001। ইস্তিয়াক ভাইয়া শিখাইছে 0.001। সেমিমোলার বললে 0.5, সেমিমোলার বললে 0.5, ডেসিমোলার বললে 0.1, সেন্টিমোলার বললে 0.01, মিলিমোলার বললে, মিলিতে সবসময় মারবো 0.00, পয়েন্টের পরে 00 মিলিতে। সেন্টিমোলার বললে 0.5, ডেসিমোলার বললে 0.1, আর সেন্টিমোলার বলতে সেন্টিমোলার, একটা সেমিমোলার একটা সেন্টিমোলার। সেমিমোলার বললে 0.5, সেন্টিমোলার বললে 0.01, আর মিলিমোলার বললে 0.00। মিলিমোলার 00 হবে, এটা মাথায় রাখবা। এখন এর পরবর্তীতে এটা কেন পড়াইছি, কারণ ম্যাথের ক্ষেত্রে তোমাকে এভাবে বলে দেওয়া থাকবে, তখন তোমাকে জানতে হবে ডেসিমোলার বলতে কত কত মোল দ্রব হবে, তোমাকে এটা জানতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো ডব্লিউ বাই ডব্লিউ বলতে ফার্স্ট অফ অল ডব্লিউ বাই ডব্লিউ দিয়ে শুরু করি। ডব্লিউ না, আবার ডব্লিউ পার্সেন্টেজ বলা হয় এটাকে। ডব্লিউ বাই ডব্লিউ এটা আবার কি? আচ্ছা, এগুলো হচ্ছে মোলারিটির একটা প্রকাশ। এক্সপ্রেশন মানে হচ্ছে প্রকাশগত ইউনিট। এগুলো এক ধরনের ইউনিট বলা যায়, মানে একক টাইপের। মোলারিটিকে চাইলে আমি এটাকে প্রকাশ করতে পারি। কিভাবে স্যার? আচ্ছা, ডব্লিউ বাই ডব্লিউ বলতে কি বোঝাচ্ছে? ধরো আমি তোমাকে ডিরেক্ট এক্সাম্পল দিচ্ছি। ডিরেক্ট এক্সাম্পল দিব নাকি ডিরেক্ট কোশ্চেন দিব? ফার্স্ট অফ অল আমি তোমাকে ডিরেক্ট ফিল নেওয়ার জন্য একটা ডিরেক্ট কোশ্চেন দিচ্ছি। কোশ্চেন না, আমি দ্বারা বললাম যে 10% দিছি, তুমি বলতো স্যার পার্সেন্টেজ করতে আসলে হাবি যাবি। দেখো ডব্লিউ বাই ডব্লিউ দিছি, ভালোভাবে খেয়াল করে দেখো। 10% ডব্লিউ বাই ডব্লিউ HCl। ও স্যার এটা কি বলতেছেন, মাথা তো ঘুরাচ্ছে। আচ্ছা, 10% ডব্লিউ বাই ডব্লিউ HCl দ্রবণ। আচ্ছা, শুনে মাথা খারাপ হয়ে গেছে না? এটা বলতে কি বোঝানো হচ্ছে স্যার? এটা বলতে কি বোঝাচ্ছেন? উফ, কলমটাই পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা খেয়াল করে দেখো, এই জায়গায় খেয়াল করে দেখো, ডব্লিউ বাই ডব্লিউ লিখলাম, ফিল এখন আসবে, এখন ফিল চলে আসবে, পাস ইকুয়াল টু লিখলাম। উপরে হচ্ছে এরকম একটা দাগ দিবা, দাগ দিছো, উপরে দিবা মাস অফ, স্যার মাস মানে কি? আবার মাস মানে ভর, জীবন নুন হানলাওয়া, মাস অফ সলিউট, আরটা হচ্ছে মাস অফ সলিউশন। স্যার লজিক আছে, একটু খেয়াল করে দেখবেন, ইনটু 100%। স্যার কিচ্ছু বুঝি নাই। আচ্ছা তোরা একটা কাজ করে, এই পুরো জিনিসটা এখন ভুলে যা। তুই আমার একটা কথা বল, সবাই আমার দিকে তাকা, যদি আমি দেখতে এত সুন্দর না তবে আমার দিকে তাকাও। আমি বলতেছি মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে 1 লিটার সলিউশনে 1 মোল দ্রব, অর্থাৎ সলিউশন, বুঝো তো, সলিউশনে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে। এখন ডব্লিউ বাই ডব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে? সেটাও কিন্তু মোলারিটি। ডব্লিউ বাই ডব্লিউ কিন্তু মোলারিটি, কারণ মোলারিটিকে এখানে প্রকাশ করা হয়, ডব্লিউ বাই ডব্লিউ আকারে প্রকাশ করা হয়। তাহলে ডব্লিউ বাই ডব্লিউ আলাদা করে কেন বলা হচ্ছে? কারণ ডব্লিউ মানে ওয়েট, ডব্লিউ মানে ওয়েট, ওয়েট বাই ওয়েট। অর্থাৎ আমাকে যখন মোলারিটিতে বলা হয়েছিল যে ভাই আপনি যখন মোলারিটি পড়ছিলেন কি ছিল, আমাকে বলো, নিচে হচ্ছে আয়তন ছিল, মোলারিটিতে নিচে হচ্ছে আয়তন ছিল, আর উপরে কি ছিল? ডব্লিউ ছিল ধরতে গেলে। আচ্ছা ডব্লিউ না, এন ছিল, সরি এন ছিল, ডব্লিউ তো বলতে আসলে ইয়া বোঝাই। সো এন ছিল আর এটা আয়তন ছিল, তাই না? এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটার সাথে এটার কি সম্পর্ক? খেয়াল করে দেখবা, এই মোলারিটি ছিল 1 লিটার সলিউশনে কি পরিমাণ মোল দ্রব দ্রবীভূত থাকে। এটা হচ্ছে এখন লিটারে কনভার্ট করা হবে না, কোনটা? ডব্লিউ বাই ডব্লিউ এখন লিটারে কনভার্ট করব না, এখন কনভার্ট করব সেটা ভরে। সো ভরের ক্ষেত্রে তখন কি হবে? অর্থাৎ সেম জিনিসই, কিন্তু ডব্লিউ বাই ডব্লিউ বলতে সেম জিনিসই বোঝানো হচ্ছে। তুমি আমার কথা ক্লিয়ার করে বুঝো নাই কেন? দেখো, আরে ভাই যাহাই এন আর ডব্লিউ কিন্তু সেম কথা। এন মানে কি? মোল সংখ্যা। ডব্লিউ মানে কি? দ্রবের গ্রাম সংখ্যা, মানে গ্রামটা। সো মোল যখন বের করে গ্রাম বের করো না, যেই লাও সেই কত। কিন্তু স্যার কিচ্ছু বুঝি নাই, খেয়াল করে দেখো, মাস অফ সলিড মানে হচ্ছে দ্রবের ভর, আর মাস অফ সলিউশন মানে হচ্ছে দ্রবণের ভর। অর্থাৎ আমার দ্রবণের ভর নিচে, দ্রবের ভর উপরে। দ্রবের ভরকে দ্রবণের ভর দ্বারা ভাগ করলে, সেটাকে 100 দিয়ে গুণ করলে আমার হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্টেজ বের হবে।
ডব্লিউ বাই ডব্লিউ। আর সলিউশন কেন? কারণ আমি জানি 1 লিটার সলিউশন বা 1 কেজি সলিউশন। তুমি বলতে পারো স্যার আমি তো পড়ে আসছিলাম মোলালিটিতে আপনি ভর কাউন্ট করতেন, বাট রিমেম্বার এখানে তুমি একটা জিনিস কনফিউশনে পড়ে যাচ্ছ। মোলালিটি যেটা ছিল, এখন একদল বলবো যে স্যার কনফিউশনে পড়ে গেছে। এক হচ্ছে মোলালিটি, দেখো মোলালিটিতে কিন্তু দ্রাবকের ভর ছিল। কেন ভাই? কারণ মোলালিটি বলছে 1 কেজি দ্রাবকে যে পরিমাণ মোল দ্রবদ্রব্য থাকে সেটাই হচ্ছে মোলালিটি। বাট আমার মোলারিটিতে র যেটা আছে এই রতে কিন্তু বলছে সলিউশন থাকবে নিচে, সবসময় নিচে সলিউশন। এখন আপনি চাইলে সলিউশনটাকে কি গ্রামে বলতে কি আপনি কেজিতে কনভার্ট করতে পারেন, আপনি আয়তনে কনভার্ট করতে পারেন। পারবেন না? আপনি পারবেন তো। সো আমি এটাকে আয়তনে কনভার্ট না করে, মানে আয়তনে না রেখে আমি এটাকে ভরে কনভার্ট করে ফেলছি। জাস্ট সিম্পল। এখন আগের মতো মাস অফ সলিড আছে ডিভাইড বাই সলিউশন ইনটু 100%, বাস শেষ। এখন বলতেছে স্যার তবুও ফিল পাই নাই, তাহলে একটা জিনিস একটা দেখো, সেটা হচ্ছে পানিতে 10% W/W HCl দ্রবণ আছে। পানিতে 10/W মানে দেখো এটা পড়ে লেখ। পানিতে 10% W/W HCl দ্রবণ আছে। পানিতে 10% W/W, আজকে কি হয়েছে আল্লাহ জানে, উল্টাপাল্টা মুখে কথা আছে। পানিতে 10% W/W HCl দ্রবণ আছে। পানিতে 10% W/W HCl দ্রবণ আছে। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে নিচে হচ্ছে মাস অফ সলিউশন, অর্থাৎ আমি এখন জিনিসটা কিভাবে কাউন্ট করব? 10% মানে কি? পার্সেন্ট মানে 100 আর 10 মানে 10, অর্থাৎ 100 গ্রাম দ্রবণে। আচ্ছা এটা 10% কেন? এগুলো কিন্তু হচ্ছে গ্রামে কাউন্ট হবে। এগুলো আমি আবার বলছি এগুলো কিন্তু গ্রামে কাউন্ট হবে। ওকে, সো 100 গ্রাম আমি কি বলতেছি দেখো, 100 গ্রাম NaCl এর অথবা HCl 100 গ্রাম, সরি আমি কাউন্ট করবো এইভাবে, এই 100 গ্রাম HCl এর দ্রবণে আমার 10 গ্রাম, 100 গ্রাম HCl এর দ্রবণে আমার 10 গ্রাম HCl এর দ্রব, 100 গ্রাম HCl এর দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব উপস্থিত আছে অথবা দ্রবীভূত আছে। সবচেয়ে বেস্ট হয় দ্রবী। আমি আবার বলছি 100 গ্রাম HCl এর দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব দ্রবীভূত আছে। আবার বলছি 100 গ্রাম HCl এর দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব দ্রবীভূত আছে। অর্থাৎ এই যে পার্সেন্টেজ যেটা দিছে সেটা কিন্তু 100 তে কাউন্ট করা হয়েছে। সো বলা হচ্ছে 100 গ্রাম কেন? কারণ এটাকে মাস গ্রামে কাউন্ট করতে হবে। গ্রামে, এটা সবসময় গ্রামে কাউন্ট করব। 10% সবসময় গ্রামে কাউন্ট করব। অনেককে বলতে পারো স্যার কেজিতে কেন না? কেজিতে না, এটা গ্রামে হবে। W/W সবসময় মনে রাখবা। আমাদের W এর একক কি? ছোটবেলা থেকে পড়ে আসছি S = W1000 ডিভাইড বাই MB। W কি তুমি কেজিতে রাখো নাকি গ্রামে রাখো? প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো। আনসার পেয়ে গেছো, ভেরি গুড স্যার, আনসার পেয়ে গেছি। স্যার কিছুই বুঝি না কিভাবে আনসার দিয়েছেন। দেখো এই যে 100 গ্রাম HCl এর দ্রবণে সবসময় Wটা গ্রামে কাউন্ট করা হয়েছে। 100 গ্রাম HCl এর দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব দ্রবীভূত আছে। আচ্ছা এটা বলা যে কথা, এটা বলা সেম কথা। অর্থাৎ এই পুরো জিনিসটাকে আমি অবলিক দিয়ে এটা লিখতে পারি। তুমি যদি বলো পরীক্ষা যদি প্রশ্ন আসে 10% W/W HCl দ্রবণ বলতে কি বোঝায়, তুমি জানো ফার্স্টে তুমি আগে বলবা W/W বলতে কি বোঝায়, এটা বলতে হবে। এটা বলার পরে মাস অফ সলিড হ্যান্ড এগুলো দিবা, তারপর বলবো যে ভাই 100 গ্রাম HCl এর দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব দ্রবীভূত আছে। 100 গ্রাম HCl দ্রবণে 10 গ্রাম HCl এর দ্রব দ্রবীভূত আছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে W/W এর ডেফিনিশন কি? তো আমরা তো সবসময় ডেফিনিশন পড়ি, তো এখন ডেফিনিশনে আসি। ডেফিনিশন পড়ার পরে তো যদি তো ক্লিয়ার না হয় তাহলে তুই একটা কাজ কর, কয়েকদিনের ব্রেক নে, মাথা হ্যাং হয়ে গেছে। কি বললাম দেখো, কি পরিমাণ দ্রব এটা কি বললাম দেখো, কি পরিমাণ দ্রব অথবা কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। দেখো কত গ্রাম না, এটা বলতে হবে। দেখো কত গ্রাম দ্রবণে, সবচেয়ে ভুল হয়েছে আমার, ভুল হয়েছে। দেখো কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে সেটাই হচ্ছে আমার কি W/W। শেষ, সেটাই হচ্ছে আমার W/W। যদি এভাবে ডেফিনিশন কখন আসে না তবে বললাম সেটাই হচ্ছে কি W/W, সেটাই হচ্ছে আমার কি W/W।
ডব্লিউ। ওকে, কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেটা হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ। যদি বলা হয় ডব্লিউ বাই ডব্লিউ এর পার্সেন্টেজ কোনটা, তাহলে সেম কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রবীভূত আছে সেটার শতকরার পরিমাণ, সেম আবার লিখো। যদি পার্সেন্টেজ লাস্টে যদি আটকায় দেয় তাহলে সেটা শতকরা পরিমাণ হবে, সেটা শতকরা পরিমাণই হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট। আশা করি ক্লিয়ার করতে পারছি। সো ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট যখন দিবে মাস অফ, যদি পার্সেন্ট না থাকে তাহলে 100 দিয়ে গুণ করবা না, তাহলে মাস অফ সলিড মাস অফ সলিউশন ইনটু 100%, তাই না? এখন একটা ম্যাথ করি, তাহলে সবাই একটা ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে 10 গ্রাম চিনি, সেম জিনিসটা যাচ্ছে 10 গ্রাম চিনি তোমার 100 গ্রাম পানিতে 10 গ্রাম চিনি 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে। সো বলা হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ কত? বিগেস্ট কোশ্চেন মার্ক। 10 গ্রাম চিনি 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে, ডব্লিউ বাই ডব্লিউ কত? সো খেয়াল করে দেখো, তুমি ডব্লিউ বাই ডব্লিউ যখন লিখবা পার্সেন্টেজ দিছো না, মাস অফ সলিউট উপরে হচ্ছে মাস অফ সলিউট, অর্থাৎ আমার দ্রবের ভরটা, মাস অফ সলিউট দ্রবের ভর, মাস অফ সলিউশন দ্রবণের ভর, আমার দ্রবের ভর বুঝো তো সব, দ্রবের ভর চিনি না, আরে ভাই উপরে দ্রবের ভর 10 গ্রাম আর নিচে কি হবে? দ্রবণের ভর না। এখন কথা হচ্ছে 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে, পানি কি দ্রব নাকি দ্রাবক? পানি কি দ্রব নাকি দ্রাবক? এই জিনিসটা পোলাপাইন বুঝে না। পানি কি দ্রব নাকি দ্রাবক? পানি কি দ্রব নাকি দ্রাবক? খেয়াল করে দেখো তো, এখানে পানিটা হচ্ছে দ্রাবক। 10 গ্রাম চিনি 100 গ্রাম, তাহলে আমি জানি সবাই দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। কতটুকু দেখা যাচ্ছে একটু দেখি, অনেক দেখা যাচ্ছে। সো দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। আমাকে বলো সবাই, দ্রবের পরিমাণ কত? 10, দ্রাবকের পরিমাণ কত? 100, ইকুয়াল টু কত হবে? 110 ইনটু পার্সেন্টেজ বের, যদি বলছে ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট বের করতে বলছে না, তাহলে 100% দিয়ে গুণ করে দিতে হবে। গুণ করলে आंसर আসবে কত আমাকে বলো? 9.09%। 9.09%। বুঝে গেছে? যদি পরীক্ষায় ম্যাথ আসে 10 গ্রাম চিনি 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে ডব্লিউ বাই ডব্লিউ, তো তুমি বলবে ডব্লিউ বাই ডব্লিউ মানে হচ্ছে মাস অফ সলিড ডিভাইড বাই মাস অফ সলিউশন, শেষ। অর্থাৎ এখানে ডব্লিউ বাই, অনেক সময় এটা বলতে পারে না যে এটা বলতে পারে, সেম প্রশ্ন আবার আসতে পারে, বলছে 9.09% ডব্লিউ বাই ডব্লিউ, 9.09% ডব্লিউ বাই ডব্লিউ, এটা কি বলতে পারে আমাকে বলো? যেমন ওইখানে কি ছিল? HCl দ্রবণ ছিল না, এখানে বলতে চিনির দ্রবণ। 9.09% চিনির দ্রবণ বলতে কি বোঝানো হচ্ছে? তো এটার অর্থ হচ্ছে আমার 100 গ্রাম চিনির দ্রবণে আমার 9.09 গ্রাম চিনি দ্রবীভূত আছে। এটা অর্থ হচ্ছে 100 গ্রাম চিনির দ্রবণে আমার 9.09 গ্রাম চিনির দ্রবীভূত আছে। আমি আবার বলছি, এটা বলতে বোঝানো হচ্ছে 100 গ্রাম চিনির দ্রবণে 9.09 গ্রাম চিনির দ্রব, 9.09 চিনির দ্রব, অর্থাৎ 9.09 গ্রাম চিনির দ্রবীভূত আছে। এখন পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো সবাই, অন্তত প্রথমটা ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্ট ক্লিয়ার হয়েছে কিনা? ডব্লিউ বাই ডব্লিউ মানে হচ্ছে কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে, কত গ্রাম দ্রবণে, মনে রাখবে এটা দ্রবণ, কেন? মাস অফ সলিউশন। কত গ্রাম দ্রব, কেন? মাস অফ সলিউট, দ্রবীভূত আছে ডব্লিউ বাই ডব্লিউ। যদি পার্সেন্টেজ বলে তাহলে শতকরা পরিমাণ, পার্সেন্টেজ বললে 100 দিয়ে গুণ, কিছু ছিল না এটা। শেষ। এখন তাহলে পুরোটা মুছে দিচ্ছি, আশা করি ক্লিয়ার। সো এখন স্টুডেন্ট পড়াইতে পারবা? কিভাবে বুঝাবা? কোন একটা জায়গায় কোচিং এ লেকচার দিতে গেছো, বুঝাবা কিভাবে? বলবা ডব্লিউ বাই ডব্লিউ মানে হচ্ছে নিচে সলিউশনের ভর, উপরে সলিউটের ভর। অর্থাৎ আমাকে কেউ যদি আজগুবি একটা কথা বলে,
ভাইবাতে কোশ্চেন করছে, আজগুবি একটা কথা বলছে, 20% সালফিউরিক অ্যাসিড W/W বলতে কি বোঝায়? তাড়াতাড়ি, সময় আছে 1 মিনিট। 20% H2SO4 W/W বলতে কি বোঝায়? তাড়াতাড়ি তুমি বলবা স্যার 20% সালফিউরিক অ্যাসিড W/W বলতে বোঝানো হচ্ছে 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রব দ্রবীভূত আছে। স্যার বলবো চলে যাও, 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 20 গ্রাম, এগুলো ভাইবাতে কোশ্চেন করে। কোথায় জানো? তুমি যখন হচ্ছে বোর্ড পরীক্ষা যখন দিবা, বোর্ড পরীক্ষার ভাইবাতে কোশ্চেন এগুলো করে যে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে 20% সালফিউরিক অ্যাসিড W/W বলতে কি বোঝায়, কারণ এগুলো পোলাপাইন পারে না, এখন এগুলো অনেক গুরুত্ব কম দেওয়া হয়। তুমি বলবা W/W বলছো না, লাস্টে 100 গ্রাম দ্রবণ হবে আর প্রথমে 20 হবে, এটা 20, এটা লাস্টে 100। 100 কেন? 5% 100 হবে না? সো 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রব দ্রবীভূত আছে। দ্রবণ কেন? আরে ভাই মোলারিটি পড়তেছি, সেজন্য দ্রবণ, আজীবন দ্রবণ হবে। মোলারিটিতে নিচে সবসময় দ্রবণ হবে, মোলারিটিতে সবসময় কি হবে? দ্রবণ হবে। আচ্ছা এটা পুরোটা মুছে দিই, কেমন? পুরোটা মুছে দিই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া সবসময় কি সলিউশন বের করতে এডিশন করতে হবে? নিজেকে প্রশ্ন করো, দ্রবণ বের করতে গেলে তো এডিশন করতে হবে, তাই না? বুঝো না মনে হয়? দ্রবণ বের করতে গেলে নিচে হচ্ছে কি, নিচে যখন দ্রবণ থাকবে, ভাই কমন সেন্সের বিষয়, দ্রবণ থাকলে তো দ্রবণ দ্রাবক যোগ করতে হবে। ধরো তোমাকে বলছে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রব 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে। কি বললাম? 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রব 100 গ্রাম, আবার শোন 20 গ্রাম সালফিউরিক অ্যাসিডের দ্রব 100 গ্রাম পানিতে দ্রবীভূত আছে। 100 গ্রাম পানি দ্রাবকের ভর, 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবের ভর, দ্রবণের ভর কত? 120 গ্রাম। আর 120 গ্রাম কেন ইউজ করতে হচ্ছে ভাই? কারণ নিচে মোলারিটিতে আজীবন নিচে কি হয়? দ্রবণের ভর অথবা দ্রবণের আয়তন। আচ্ছা এখন আসি V/V। V/V বলতে কি বোঝানো হচ্ছে? স্যার V/V বলতে কি বোঝানো হচ্ছে? V/V বলতে কি বোঝানো হচ্ছে? V/V বলতে কি বোঝানো হচ্ছে, তাই না? ওকে, আচ্ছা V/V বলতে বোঝানো হচ্ছে কত ml দ্রবণে কত ml দ্রব দ্রবীভূত আছে, কত ml দ্রবণে কত ml দ্রব দ্রবীভূত আছে। এর আগে ছিল কত গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। V/V হচ্ছে কত ml দ্রবণে কত ml দ্রব দ্রবীভূত আছে। স্যার কিচ্ছু বুঝিনি। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি আগে সূত্রটা লিখে ফেলি। সূত্রটা লিখেছে V/V বলতে বোঝানো হচ্ছে উপরে কি থাকবে আমাকে বলো? V/V পার্সেন্টেজ বললাম, পার্সেন্টেজ কিন্তু বলে দিবে, পার্সেন্টেজ বলবে না অবশ্য। V/V পার্সেন্টেজ দিছে মানে সেটা 100 দিয়ে গুণ হবে, মানে 100% হবে আর কি, তাই না? এভাবে 100% দিবা। ওকে, তো দেখো খেয়াল করে দেখো উপরে, আচ্ছা এটা কি 100% দিব আমরা? হ্যাঁ আমরা দিব 100% দিব। দেখো খেয়াল করে দেখো উপরে কি হবে? মাস অফ সলিউট হবে, তাই না? উপরে তুমি হচ্ছে দিবা মাস অফ সলিউট দিবা না, তুমি এখন দিবা হচ্ছে ভলিউম অফ সলিউট। জাস্ট চেঞ্জ হবে কোন জায়গায়? এই জায়গায় ভলিউম অফ, অর্থাৎ আগে ছিল ভলিউম অফ সলিউশন। সো ভলিউম অফ সলিউট ডিভাইড বাই ভলিউম অফ সলিউশন, তাই না? খুব সিম্পল একটা সূত্র। অর্থাৎ আমি যদি বলি দ্রবের আয়তন, বাংলায় যদি লিখি দ্রবের আয়তন ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইনটু কত? শেষ। খুব সিম্পল। অর্থাৎ এটা বাংলাটা কি? বাংলাটা হচ্ছে কত ml দ্রবণে কত ml দ্রব দ্রবীভূত আছে। সেটার পার্সেন্টেজটাকে, অর্থাৎ সেটা শতকরা পরিমাণকে, সেটার শতকরার পরিমাণকে V/V পার্সেন্টেজ বলে। শেষ। আচ্ছা আমি একটা কল রিসিভ করি, কেমন? তোমরা ম্যাথটা করো, একটা ইম্পর্টেন্ট কল বলে আবার ভাবির কল মনে করিস না। হ্যালো, হ্যাঁ আনন্দ ভাই বলেন না, কি অবস্থা? পাওয়া যাচ্ছে না? আর তো দেখেন না। হ্যাঁ ও
আচ্ছা অ্যাক্টিভ দেখেন না, ওই যে 100% পাইলেও হবে, 100% যদি, হ্যাঁ 100% পাইলেও হবে না। আসলে এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো তো, আর ক্যামেরার আমার ওটা একটু সুবিধা লাগছে। এখন আপনি যদি আমার 100% যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে একটু ভালো হবে আর কি বেশি। মানে আপনি একটা কাজ করেন নি, অ্যাক্টিভ দেখেন সমস্যা নাই, কিন্তু যাতে ইয়া থাকে আর কি, আপনার এই 100% যাতে থাকে ওরকম দেখবেন আর কি। আচ্ছা আমাকে আগে একবার দিছিলেন যে এরকম আর কি। ঠিক আছে ঠিক আছে, করবেন না। আচ্ছা পাবেন এরকম? আচ্ছা 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 একটু দেখেন, এটা আমার আসলে দরকার তো ওই যে ইয়ার জন্য, বেশি ইউটিউবের ভিডিওর জন্য আর কি। তো ঠিক আছে দেখেন কেমন, এটা একটু সিরিয়াস ভাবে দেখেন এটা। আচ্ছা ম্যাথটা করা হয়েছে, কত এমএল দ্রবণে কত এমএল দ্রব দ্রবীভূত আছে সেটা শতকরা পরিমাণকে বলা হচ্ছে কত এমএল দ্রবণে কত এমএল দ্রব দ্রবীভূত আছে সেটা শতকরা পরিমাণকে ভি/ভি বলে। ঠিক আছে, সো বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা হচ্ছে, দেখো এটা কি বোঝানো হচ্ছে একটু দেখো, ভালোভাবে খেয়াল করে দেখো। আচ্ছা পড়ালেখা একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হয়ে আমরা দেখো, খেয়াল করে দেখো, কমেন্ট করবো না আর। ওকে দেখো খেয়াল করে দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো ভি/ভি বলা হচ্ছে না, ভি/ভি বলা হচ্ছে। সো ভি/ভি আসলে আমরা কিভাবে নির্ণয় করব, নরমালি নির্ণয় করবে কিভাবে? আচ্ছা ফার্স্ট অফ অল ছোট্ট একটা ম্যাথ দিলাম, 10 গ্রাম, এখন 10 গ্রাম বলা যাবে না, এখন বললাম 10 ml H2SO4, 10 ml H2SO4 দ্রব, 10 ml H2SO4 দ্রব আমার কত ml, আমি বললাম 70 ml, 70 ml পানিতে দ্রবীভূত আছে। সো বানায় বানায় ম্যাথগুলা করবা, বানায় বানায় ম্যাথগুলা সলভ করো। কিভাবে স্যার? কোশ্চেন মানে জাস্ট ফর্মুলা দেখবা, 10 ml সালফিউরিক অ্যাসিড দ্রব 70 ml পানিতে দ্রবীভূত আছে, সেটার বলা হচ্ছে ভি/ভি বের করো। সো ভি/ভি পার্সেন্টেজ বের করতে বলছে, তো কিভাবে বের করবেন একটু খেয়াল করে দেখো, ভি/ভি পার্সেন্টেজ কিভাবে বের করবেন। সো বলা হচ্ছে দ্রবের আয়তন, সো দ্রবের আয়তন কত হবে? 10, সবাই জানি আমরা। দ্রবণের আয়তন কত হবে? পানি হচ্ছে দ্রাবক, দ্রবণের আয়তন বলছে, পানি হচ্ছে দ্রাবক, আনসার বোঝা যাচ্ছে এটি হবে, ইনটু ইনটু কত হবে? 100 হবে। তো দেখো এগুলো আসলে বাচ্চাদের ম্যাথ, এগুলো তোমাদের আসলে বোঝার কথা। সো ইনটু কত হবে? 100 হবে, পার্সেন্টেজ করে দিবা, যা আসবে সেটাই আনসার। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে? পারবা এটা? পারবা? আচ্ছা এখন আমি তোমাকে সেম ম্যাথ আরেকটা দিচ্ছি, বললাম 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড, ওকে আমি বললাম 70 ml না, এখন আমি বললাম 100 ml। কত বললাম? 100 ml পানিতে দ্রবীভূত আছে, আমি বললাম W/W বের করো, W/W বের করো। এটা কারা কারা পারবা? আর এখানে একটা ক্লু দিয়ে দিলাম, ক্লুটা হচ্ছে, স্যার ক্লুটা কি? ক্লুটা হচ্ছে দ্রবণের ঘনত্ব 1.2 গ্রাম পার মিলিলিটার। পারবা এটা? 1.2 গ্রাম পার মিলিলিটার, 1.2 গ্রাম পার মিলিলিটার। কয়েকজন আনসার দিয়ে দিছে মনে হয়, এটা আনসার দাও না, এটা তো আগেরটার আনসার দিছো, এটার আনসার দাও। দ্রবণের ঘনত্ব 1.2 গ্রাম মিলিলিটার। সো দেখো W/W বলছে না, সো W/W মানে হচ্ছে কি, আমরা জানি এর আগেরটা আর কি, দ্রবের ভর, উপরে থাকবে দ্রবের ভর, নিচে থাকবে দ্রবণের ভর। সো দ্রবের ভর কত হবে আমাকে বলো? 10 গ্রাম, সবাই জানো। দ্রবণের ভর কত হবে?
এখন তো ভাই দ্রবণের ভরের সমস্যা হয়ে গেছে। কেন ভাই? কারণ এটা ml, এটা গ্রাম। আপনি যদি বলেন 100 এর সাথে 10 যোগ করে দেন, 110 গ্রাম হয়ে গেছে। না 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 না, একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে দ্রবণের ঘনত্ব দেওয়া আছে এটা। আমি জানি রো ইকুয়াল টু কত, m/v। আচ্ছা, প্রশ্ন হচ্ছে রোটা কি? এই রোটা কি একটু খেয়াল করে দেখবেন। রোটা হচ্ছে পানির ঘনত্ব। বুঝছস নাকি এখনো হচ্ছে ফিল আসস? রোটা হচ্ছে পানির ঘনত্ব। আর এটা কি, মানে পানির ঘনত্ব, এটা আসলে পানির ঘনত্ব বলবো নাকি অন্য কিছু বলবো? এটা আসলে দ্রবণের ঘনত্ব বোঝাচ্ছে। এটা এই জায়গায় সমস্যা হয়েছে। এটা হচ্ছে পানির ঘনত্ব না, এটা দ্রবণের ঘনত্ব। দেখো পুরো জিনিস কিন্তু দ্রবণ বোঝাচ্ছে, এটাও কিন্তু দ্রবণের ভর। আচ্ছা স্যার বুঝছি নেই। আচ্ছা দেখো একটু খেয়াল করে দেখ। ফার্স্ট অফ অল দ্রবণের ঘনত্ব দেখছস 1.2 গ্রাম পার মিলিলিটার। আমি যখন সূত্র যখন লিখবো রো ইকুয়াল টু m/v, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে না, রো ইকুয়াল টু m/v। এই রোটা কি ওরা বলে দিচ্ছে, কোশ্চেনে বলতেছে এটা দ্রবণের ঘনত্ব। এটা যদি দ্রবণের ঘনত্ব হয়, এটা দ্রবণের ভর আর নিচেটা দ্রবণের আয়তন। উপরেটা দ্রবণের ভর, নিচেটা দ্রবণের আয়তন। স্যার কিচ্ছু বুঝি নাই। এটা যদি দ্রবণের ঘনত্ব হয়, উপরেটা দ্রবণের ভর, নিচেটা দ্রবণের আয়তন, তো বের করতে হবে কোনটা? দ্রবণের ভর। কেন? কারণ এইখানে দ্রবণের ভর বসাতে হবে, কারণ দ্রবণের ভর নিচে, দ্রবের ভর উপরে। আপনি ফার্স্টে লিখেন রো হচ্ছে কত, 1.2, m কত বের করতে হবে, v কত 100 ml, v কত 100 ml, v কত 100 ml, এটা 100 ml বের করতে হবে, তাই না? আচ্ছা 100 ml এটা আসলে এটা সবচেয়ে শুন 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 এটা বেস্ট হবে। এটা লিখ, পানি না লিখে এটা লিখে দাও, কষ্ট করে কাটাকাটি হয়েছে একটু, এটা লিখে দাও 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কারণ তুমি এখন প্রশ্ন করতে যে ভাই এটা পানি তো হচ্ছে দ্রাবকের আয়তন, আপনি এখানে 100 গ্রাম লিখলেন, তার মানে এটা দ্রবণ দেওয়া আছে। পানিটা তো হালকা একটু কেটে ওখানে দ্রবণ বসে দাও, 100 ml দ্রবণে দ্রবীভূত আছে, বাস শেষ। এবার তুমি 100 মানটা বসাও। 100টা হচ্ছে কার বলো? 100টা হচ্ছে আমার দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা বসাও, দ্রবের ভর বের করো। সো এখন কি করলাম আমি, দৌড়ো, এটাতে 100 ভাগ হবে, তাই না? এখন ঠিক আছে। সো m এর মানটা বের করো, কত আসবে? 1.2 নাকি 120 হবে? 120। সো 120 গ্রাম বের হবে। আচ্ছা গ্রাম কেন বের হচ্ছে একটু খেয়াল করে দেখো, 1.2 গ্রাম পার মিলিলিটার, আর এখানে কত ml। সো ml নিচে কাটাকাটি যাবে, কেন খেয়াল করে দেখো। তুমি যখন এটা লিখবা এরকম 100 ml, খেয়াল করে দেখো ইনটু 1.2 গ্রাম পার ml। সো ml উপরে ml নিচে কাটাকাটি গেছে না, বাকিটা কি 120 গ্রাম। সো ওই 120 গ্রামটা হচ্ছে আমার দ্রবণের ভর। তাহলে 10 কে 120 দ্বারা ভাগ করে দাও, যা আসবে সেটাই आंसर। आंसर আসবে কত? 8.33%। 8.33% W/W। আমি আবার বুঝাচ্ছি, ধরে এরকম যদি ম্যাথ দেয় তোমাকে, যখন W/W বলছে নিচে বাই অ্যাটেনিকস দ্রবণের ভর বসাতে হবে। সো দ্রবণের ভর কিভাবে বসাবো? আমাকে তো দ্রবণের আয়তন দেওয়া আছে। সো ভর বসাতে গেলে রো ইকুয়াল টু m/v, যেটা আমার ঘনত্ব দেওয়া থাকবে, ঘনত্ব দিয়ে আমি বের করে ফেলবো। বুঝা গেছে? মাথায় কি কিছু ঢুকছে? ওকে, মাথায় কি কিছু ঢুকছে? সো W/W ক্লিয়ার, আর হচ্ছে কি V/V ও কিন্তু ক্লিয়ার, তাই না? V/V ও কিন্তু ক্লিয়ার। সো W/W ক্লিয়ার, V/V ও ক্লিয়ার। এখন আমরা আসি কোথায় আসবো? এখন আমরা আসবো W/V তে। W/V তে সো খেয়াল করে দেখো, W/V তে। সো W/V বলতে কি বোঝানো হচ্ছে? খুবই সিম্পল, নিচে কি হবে? দ্রবণের আয়তন, তাই না? উপরে কি হবে? দ্রবের ভর। শেষ, as simple as that। নিচে দ্রবণের আয়তন, উপরে দ্রবের ভর, বসায় দাও। কিছু আছে এগুলা? শুধু শুধু বলো যে পড়াশোনা অনেক কঠিন। এরপরে নিচে এখন তুমি যদি বলো স্যার পার্সেন্টেজ দিলে, ও সমস্যা নাই, 100 দিয়ে গুণ করে দাও। এখন তুমি যদি বলো স্যার এটা কি, এটা হচ্ছে কি পরিমাণ দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে, মানে কত পরিমাণ দ্রবণে কত পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে। কি পরিমাণ দ্রবণে, কি পরিমাণ বলতে এটাকে আমি কিভাবে বুঝাবো? কি পরিমাণ বলবো নাকি হচ্ছে তোমার W/V তে কি বলবো? এটা এভাবে বলতে হবে, কত ml দ্রবণে। এটা যদি এভাবে বলি, লিখে দিচ্ছে একেবারে, কত ml দ্রবণে। কত ml কেন? কারণ আয়তন হচ্ছে ml এ প্রকাশ করতে হবে, কারণ লাস্টে v আছে, আর w হচ্ছে গ্রামে প্রকাশ করতে হবে। দেখো কত ml দ্রবণে কত গ্রাম দ্রব
দ্রবীভূত আছে। শেষ ভাইয়া, কত ml দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে সেটাই হচ্ছে কি আমার W/V। একদম সিম্পল, কত ml দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে। আর দেখো এগুলো আসলে তোমাকে আমি একটা কথা বলি, এগুলো তুমি দেখে বুঝতেছো। যখন W/W বলছে নিচে দ্রবণের ভর, দ্রবণের আয়তন, আর সবসময় সামনেরটা এই যে সামনে যেগুলো আছে সেগুলো সামনে দ্রব প্রকাশ করবা, আর লাস্টের গুলো দ্রবণ প্রকাশ করবা। শেষ। আচ্ছা এখন একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা করবা। ম্যাথটা হচ্ছে এরকম, পানিতে চিনির দ্রবণ 10% W/V। ওকে, বলা হচ্ছে W/W নির্ণয় করো। সো দেখো W/W বলছে না, নির্ণয় করতে বলছে। সো W/W আগে ফার্স্ট অফ অল লিখো, W/W মানে কি? একটু আগে বলছিলাম দ্রবের ভর হবে, নিচে কি হবে? দ্রবণের ভর হবে। এবং সবগুলো কেজিতে হবে না, না গ্রামে হবে। সবগুলো কিসে হবে? দ্রবের ভরও গ্রামে, দ্রবণের ভরও গ্রামে। একদম সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তাই না? আবার W/V মানে কি সেটাও লিখে ফেলো। W/V মানে কি? আমার W/V মানে একটু আগে লিখছিলাম দ্রবণের আয়তন, আমি দ্রবণের আয়তন এভাবে লিখছি, আরটা হচ্ছে দ্রবের ভর। দ্রবের ভর মানে দ্রবের গ্রাম, দ্রবের ভর মানে দ্রবের গ্রাম, অর্থাৎ ভরটাকে আমি W দ্বারা প্রকাশ করলাম। ওকে, W একদম সিম্পল, খুবই সিম্পল। তো দ্রবের ভর নিচে হচ্ছে দ্রবণের আয়তন। একদম সিম্পল না? একদম সিম্পল। সো দ্রবের ভর হবে, নিচে দ্রবণের আয়তন হবে। এখন বলেছে পানিতে চিনির দ্রবণ 10% W/W। পানিতে চিনির দ্রবণ কত? 10% W/W। এবং এখানে অবশ্যই একটা ক্লু দেওয়া থাকবে। ক্লুটা হচ্ছে কি? দ্রবণের ঘনত্ব। আবার ধরলাম ম্যাথমেটিক্যাল সুবিধার্থে, আমি বললাম 1.2, বা আমার ইচ্ছা মতো আবার ধরলাম 1.2 গ্রাম মিলিলিটার। খেয়াল করে দেখো ম্যাথটা খুবই সিম্পল। আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে যখন W/W বের করতে বলবে, আমাকে কি বলছে? পানিতে চিনির দ্রবণ হচ্ছে এত %। অর্থাৎ আমাকে কিন্তু 10 গ্রাম কিন্তু দেওয়া আছে, বাট দ্রবণের গ্রাম দেওয়া আছে নাই। পানিতে চিনির দ্রবণ 10% W/V মানে কি বোঝাচ্ছে জানো? আমার 10 গ্রাম চিনি আমার 100 ml দ্রবণে দ্রবীভূত আছে। 10 গ্রাম চিনি আমার 100 ml দ্রবণে দ্রবীভূত আছে, তাই না? 10 গ্রাম চিনি আমার 100 ml দ্রবণে দ্রবীভূত আছে। সো W/V বলতে এটা বোঝাচ্ছে 10 গ্রাম চিনি, অর্থাৎ এই 10 গ্রাম চিনি আমার 100 ml দ্রবণে দ্রবীভূত আছে। 100 ml। তো এখন তোমাকে 100 ml টাকে কনভার্ট করতে হবে কোথায়? গ্রামে। সো কিভাবে কনভার্ট করবা? খুবই সিম্পল, ρ = m/V। সুতরাং আমরা বলতে পারি m = ρ × V, কারণ m হচ্ছে দ্রবণের ভর। সো দ্রবণের ভর আমাকে দেওয়া আছে কত? 1.2 গ্রাম, আর V হচ্ছে 100। তাহলে आंसर কত হবে? 120 গ্রাম। তাহলে 120 গ্রাম আমি এখানে বসালাম নিচে, উপরে দ্রবের ভর কত? 10, নিচে কত হবে? 120। শেষ। যা আসবে সেটাই आंसर। তাহলে आंसर কত আসবে? এখানেও সেম 8.33%, তাই না? কারণ এটাকে তুমি চাইলে 100% দিয়ে গুণ করতে হবে। খেয়াল করে দেখো তো 8.33 আসছে কিনা, দেখো তো 8.33 আসছে। সিম্পল অ্যাজ দ্যাট। ডেনসিটি মানে হচ্ছে, হ্যাঁ ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি। ঘনত্ব মানে হচ্ছে ডেনসিটি, বুঝা গেছে? ঘনত্ব মানে কি? ডেনসিটি। বুঝা গেছে এগুলা? আচ্ছা সেম ভাবে তোর যদি বলে যে ভাই W/V বের করো, যে কোনো ভাবে অনেক ভাবে বের করতে বলতে পারে। তবে একটা জিনিস মনে রাখবা, যখন তোমাকে ট্রান্সফর্ম করতে বলবে এটা থেকে এটা, তখন কিন্তু একটা ক্লু দেওয়া থাকবে, সেটা হচ্ছে ঘনত্ব। বুঝা গেছে এটা? বুঝা গেছে? আচ্ছা দেখো তাহলে। আচ্ছা এর পরবর্তী আরেকটা ম্যাথ দিচ্ছি, দেখো ম্যাথগুলো একটু বোঝার চেষ্টা করো। যেমন লাস্টের একটা ম্যাথ করো। ম্যাথটা হচ্ছে আমি বললাম এখন পানিতে নাইট্রিক অ্যাসিডের দ্রবণ কত বলছো আমাকে বলো? 10% W/W। ওকে, এখন আমাকে বলছে W/V পার্সেন্টেজ নির্ণয় করো যদি
দ্রবণের ঘনত্ব 1.2 গ্রাম পার মিলিলিটার হয়। তো কিভাবে করবে এটা? W/W দেওয়া আছে, W/V বের করতে বলছে। তো W/V মানে কি? দ্রবণের আয়তন, আর W মানে হচ্ছে দ্রবের ভরটা। তো এখন তোমাকে বলছে নাইট্রিক অ্যাসিড দ্রবণ 10% W/W মানে কি? এটার অর্থ কি? অর্থাৎ 100 গ্রাম দ্রবণে আমার 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। অর্থাৎ আমাকে যখন W/W বলতেছে, তো W মানে কি 10 গ্রাম, তো 10 গ্রাম তো আমি এখানে আনসার পেয়ে গেছি। কেন? কারণ আমি এখানে বের করব কি? আমি এখানে বের করব W/V। এই তো এটা বের করলাম, W/V বের করলাম। উপরে কি হবে? 10, নিচে হবে দ্রবণের আয়তন। সো দ্রবণের আয়তন তো পাইনি, আমি পাইছি দ্রবণের ভরটা। ভর কি ইউজ করতে পারবো? পারবো না। সো এখন আয়তনটা বের করে ফেলো। সো আয়তন দেখেই বোঝা যাচ্ছে আবার যে লাউ সেই কদু হবে, 120 হবে। স্যার সবসময় 120 কেন? কারণ আমি ঘনত্বটা বারবার 1.2 গ্রাম দিচ্ছি যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়। বাট এখানে কি সবসময় যে ঘনত্ব থেকে এটা 2.2 দিতে পারে, 3.2 যে কোনো একটা দিতে পারে, তাই না? স্যার কিচ্ছু বুঝি নেই। উপরে 10, নিচে হচ্ছে আয়তন। আয়তনটা কি 120? কেন 120? আচ্ছা এটা 120 হবে নাকি আমি আন্তাজ্য করছি? দেখো আমি ফার্স্ট অফ অল দেখি রো ইকুয়াল টু কত? m/v। রো এর মান কত? 1.2। m এর মান কত? এখানে কি m এর মান বের করব? m এর মান কিন্তু এবার দেওয়া আছে, এই তো এবার m এর মান দেওয়া আছে, আর v এর মান এবার বের করতে হবে। তাহলে এখন তো আমি উল্টা লিখছি, তাই না? তো এখন খেয়াল করে দেখো, v ইন্টু 1.2, সো আমাকে 100 থেকে 1.2 দ্বারা ভাগ করতে হবে, তারপরে আমি v এর মানটা পাবো। তারপরে আমি কি 100 কে 1.2 দ্বারা ভাগ করতে হবে, তারপরে আমি v এর মানটা পাবো। তাহলে এখানে আনসার কত আসবে? 83.33 না? শেষ। অর্থাৎ এখন উল্টা দিছি, সো নিচে কত হবে? 83.33 ml। আচ্ছা 100 এটা কি আমাকে বলো গ্রাম, আর 1.2 এটা কি গ্রাম পার ml না? গ্রাম পার ml না? খেয়াল করতে পারছো? 100 এটা কি আমাকে বলো গ্রাম। দেখো এটাকে v যদি করো তাহলে 100 কে 1.2 দ্বারা ভাগ করছি, ঠিক আছে? সো ml হচ্ছে কি আছে? নিচে আছে না? ml টা উপরে উঠে যাবে না? সো ml উপরে উঠে গেলে গ্রাম গ্রাম কাটাকাটি যাবে না? তাহলে আনসার কত আসছে? 83.33 ml। সো এখন 83.33 ml টা এখানে বসাবা। কেন? কারণ এটাই হচ্ছে আমার কি দ্রবণের আয়তন, আর এটা হচ্ছে আমার গ্রাম। কেন ভাই? এখন W/V বের করতে বলছে। W মানে উপরে গ্রাম, আর V মানে আয়তন। এখন তুমি যা আসবে সেটাই আনসার। কত আসছে আমাকে বলো? আনসার মোস্ট প্রবাবলি 100 দ্বারা আবার গুণ করতে হবে না, পার্সেন্টেজ বের করতে হবে না। তাহলে আনসার কত আসবে বলো? আনসার কত আসবে? আনসার আসবে কত? 12%, সামথিং 12%। বোঝা গেছে এটা? 12%। এরপরে আরেকটা ম্যাথ দেখতেছি, লাস্ট। এটা কেমন? লেখা হয়েছে সবার? বোঝা গেছে এটা? আচ্ছা আরেকটা ম্যাথ দেখতেছি সেম টাইপের। সো দেখো আচ্ছা এরপর আরেকটা ম্যাথ দেখতেছি, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের। সবসময় নাইট্রিক অ্যাসিড এটা একটু ডিফারেন্ট টাইপের। দেখো নাইট্রিক অ্যাসিডের দ্রবণে আমি এবার বললাম, নাইট্রিক অ্যাসিডের দ্রবণে আমি বললাম এবার 5% W/W। ওকে, এখন বললাম 100 ml। কি বললাম? 100 ml বলছি। সো 100 ml দ্রবণে আমি বললাম নাইট্রিক অ্যাসিড এর ভর নির্ণয় করো, আর এবার হচ্ছে ঘনত্ব চেঞ্জ করে দিছি, যেখানে ঘনত্ব থাকবে 1.4 গ্রাম পার ml। এটা কার ঘনত্ব? এটা আমি দিলাম দ্রবণের ঘনত্ব। সবসময় দ্রবণের ঘনত্ব দেওয়া থাকবে। এটা কে কে পারবা? কেউ পারবা এটা? এবার হচ্ছে আমি জাস্ট বলছি 100 ml দ্রবণে, মানে 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণ আর কি, নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো। 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণে, 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো। এটা পারবা? 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো। পারবা এটা সবাই?
তো পারলে আনসার বলে দাও তাড়াতাড়ি, পারলে আনসার বলে দাও। 100 ml দ্রবণে নাইট্রিক অ্যাসিডের বন্ড নির্ণয় করা। তো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো 5% W/W মানে কি? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে? 5 গ্রাম। এটা তো আমি বুঝে গেছি, সবাই বুঝছো এটা 5 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। সো আমাকে যখন বের করতে বলবে যে 100 ml দ্রবণে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো, এটা 100 ml এ কাউন্ট করতে বলছে। এটা কিসে কাউন্ট করতে বলছে? 100 ml এ কাউন্ট করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো 100 ml আয়তনে দ্রবণের ভর আমি বের করতে পারবো। ফার্স্টে আমি 100 ml আয়তনের দ্রবণের ভর বের করা যাবে। আগে ফার্স্টে 100 ml আয়তনের দ্রবণের ভরটা বের করো। স্যার কিভাবে বের করব? স্যার বুঝি নাই। দেখো রো ইকুয়াল টু কি? m/v, যেখানে রো হচ্ছে দ্রবণের ঘনত্ব, m হচ্ছে দ্রবণের ভর। সো আমাকে বলছে দ্রবণের ভর, তাহলে m নির্ণয় করতে হবে। সো m টা নির্ণয় করো, m ইকুয়াল টু রো ইনটু v। সো m এর মান কত হবে? m এর মানটা কিন্তু দ্রবণের ভর। এতক্ষণ ধরে কি শিখেছি? এটা যদি না বোঝো তাহলে কি? m এর মান কিন্তু দ্রবণের ভর। সো রো এর মান কত আমাকে বলো? 1.4। আর 100 ml বলছে না, তাহলে আনসার কত হবে? 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে আনসার কত হবে? 140 গ্রাম। আচ্ছা কাটাকাটি গেছে না? 1.4 গ্রাম পার মিলিলিটার হচ্ছে ml। সো মিলিলিটার কাটা গেছে না, বাকি কি? গ্রাম। সো 140 গ্রাম এটা কি? দ্রবণের ভর। 140 গ্রাম এটা কি? দ্রবণের ভর। 140 গ্রামটা কি? দ্রবণের ভর, তাই না? সো 140 গ্রাম দ্রবণের ভর বের করছে। এখন বলছে 100 ml দ্রবণের নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো। এটা পারবা সবাই? আচ্ছা স্যার এটা বুঝি নাই। পারবা? আমি কিন্তু হিন্দি দিছি। 100 ml দ্রবণে নাইট্রিক অ্যাসিডের ভর নির্ণয় করো। আচ্ছা আমাকে সবাই বল 100 গ্রাম দ্রবণে, এখন বুঝে যাবি, 100 গ্রাম দ্রবণে নাইট্রিক অ্যাসিডের ভর কত? 5 গ্রাম। 1 গ্রামে কত? 140 গ্রামে কত? এখন তুমি বলতে পারো স্যার আমাকে তো 140 গ্রামে বের করতে পারো না, আমাকে বের করতে বলছে 100 ml এ। আরে ভাই যাহাই 100 ml তাহাই 140। স্যার কিচ্ছু বুঝি নেই, স্যার কিচ্ছু বুঝি নেই। এই দেখো 100 ml ইকুয়াল টু এটা লিখতে পারি 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণ ইকুয়াল টু 140 গ্রাম নাইট্রিক অ্যাসিডের ভর, দ্রবণের ভর। অর্থাৎ 140 গ্রাম নাইট্রিক অ্যাসিডের দ্রবণের ভর ইকুয়াল টু 100 ml নাইট্রিক অ্যাসিডের দ্রবণের ভর। যে লাভ সেই কত না? এই যে আয়তনটাকে গ্রামে কনভার্ট করছি। সো এখন 100 ml আয়তনের দ্রবণের ভর, সরি 100 গ্রাম দ্রবণে যদি নাইট্রিক অ্যাসিডের ভর যদি 5 গ্রাম থাকে, তাহলে 1 গ্রামে কত এবং 140 গ্রামে কত? তাহলে 140 গ্রামে কত? আনসার কত আসবে আমাকে বলো? 7 গ্রাম আসবে, তাই না? 7 গ্রাম। তাহলে 5 ইন্টু 140 ডিভাইড বাই আনসার কত? 7 গ্রাম। ওকে বুঝা গেছে? কিছু মাথায় ঢুকছে? ওকে ওকে ভেরি গুড ভেরি গুড, সাবাস সাবাস। সো আশা করি বোঝানো ক্লিয়ার, তাই না? আচ্ছা এখন আসি পিপিএম। তাহলে এখন আসি স্যার 100 ml ইকুয়াল টু, হ্যাঁ 100 ml ইকুয়াল টু 140 গ্রাম। 100 ml ইকুয়াল টু 140 গ্রাম। এটা শুনে একটু অবাক লাগতে পারে, কারণ ml এ আর হচ্ছে গ্রামে একটু হালকা ডিফারেন্স থাকে, ডিফারেন্স হয় এতটুকু। আর এই ডিফারেন্সটা কিন্তু আসলে ভ্যারি করে কিসের উপরে জানো? ঘনত্বের উপরে। ঘনত্বের মান দেওয়া আছে না 1.4 গ্রাম, ওটার উপরে ভ্যারি করে, ঠিক আছে? সো এখন তুমি জাস্ট এইভাবে প্র্যাকটিস করবা এবং আমি তোমাকে একটা সময় এসে ম্যাথ করাবো, ঠিক আছে? এখন আমার উপরে ডিপেন্ড করিও না, বুঝছো? আমার উপরে নির্ভরশীল হবা না, নিজে নিজে ম্যাথ করবা। স্যার আপনি কখন ম্যাথ করাবেন তারপর আমি করব না, নিজে নিজে। আমি আজকে কয়টা করে দিছি? 5টা। তোমার উচিত হচ্ছে আরো 10টা করা নিজ থেকে। এখন কোশ্চেন বানাও নিজে নিজে, তোমার উচিত হচ্ছে আরো 10টা করা, সেম টাইপের আরো 10টা করা। আমি তো এখন তোমাকে দিনের সর্বোচ্চ 5টা করে দিতে পারবো ম্যাথ, কারণ আমাকে অন্য টপিক পড়তে হবে। তো এখন টপিকের নাম কি? পিপিএম। দেখো পিপিএম টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ পিপিএম শব্দের অর্থ হচ্ছে পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন। সবাই মিলিয়নারি হতে চাই না? টাকা টাকা টাকা, দুনিয়াতে টাকা ছাড়া কি আছে?
না, টাকা থেকে সম্মান বেশি, বুঝছো? দেখো পার্টস পার মিলিয়ন মানে কথার অর্থ কি? আচ্ছা, পার্টস পার মিলিয়ন, মিলিয়ন মানে কত আমাকে বলো? 10⁻6 নাকি হচ্ছে মিলিয়ন মানে কি 10⁻6 হবে নাকি 10⁵ হবে? মিলিয়নে কয়টা শূন্য আছে আমাকে বলো সবাই। আমি যদি বলি 1 মিলিয়ন, 1 মিলিয়নে কয়টা শূন্য? দেখে আনসার বলো। জানো সেটা? 1 লাখে কয়টা শূন্য? 1 লাখে 5টা শূন্য। আর 1 লাখ, 1 লাখে 5টা শূন্য। 10 লাখে কয়টা শূন্য? 6টা শূন্য। আর যদি আমার 1 মিলিয়ন বলা হয় তাহলে সেটা কত? 1 মিলিয়ন। খেয়াল করে দেখো এখানে পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়ন মানে কি? এটা যদি আমি এইভাবে হিসাব করি 10⁻6 না? 10⁻6 কিন্তু মিলিয়ন হিসাব করা, তাই না? 10⁻6 মানে কি? মিলিয়ন, 1 মিলিয়ন। আমি বলবো 10⁻6 গ্রাম মানে ppm বলতে এটা বোঝানো হচ্ছে যে 10⁻6 গ্রাম দ্রবণে কি বলা আছে দেখো, 10⁻6 গ্রাম দ্রবণে। এই 10⁻6 গ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণগত প্রকাশকে, দ্রবীভূত দ্রবের কত ভাগ দ্রব দ্রবীভূত আছে। আচ্ছা দেখ, একটা কাজ করি, 10⁻6 গ্রাম দ্রবণে কত ভাগ, এটা এইভাবে বল, 10⁻6 গ্রাম দ্রবণে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে? কত ভাগ দ্রব দ্রবীভূত আছে সেটাই হচ্ছে ppm। আচ্ছা অন্যভাবে ডেফিনেশন বলা যায়, সেটা হচ্ছে 10⁻6 গ্রাম দ্রবণে যত ভাগ দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত প্রকাশকে ppm বলে। এটা হচ্ছে একদম স্মার্টেস্ট ডেফিনেশন, যে 10⁻6 গ্রাম দ্রবণে যত ভাগ দ্রব দ্রবীভূত আছে, যত ভাগ দ্রব দ্রবীভূত আছে তার পরিমাণগত প্রকাশকে বলা হচ্ছে ppm। পরিমাণগত প্রকাশ অর্থাৎ তার পরিমাণগত ক্যালকুলেশনটা হচ্ছে কি? ppm। আচ্ছা আমি ধরে বললাম 2 ppm সুগার, 2 ppm সুগার। কি বললাম? 2 ppm সুগার। 2 ppm সুগার বলতে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে 10⁻6 গ্রাম দ্রবণে আমার 2 গ্রাম চিনি, 2 গ্রাম চিনি, 2 ppm সুগার মানে হচ্ছে 10⁻6 গ্রাম দ্রবণে অর্থাৎ 1 মিলিয়ন গ্রাম দ্রবণে, 1 মিলিয়ন গ্রাম দ্রবণে। 10⁻6 মানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন গ্রাম দ্রবণে। আরে ভাই 10⁻6 মানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন গ্রাম দ্রবণে, আমি আবার বলছি 1 মিলিয়ন গ্রাম দ্রবণে, 1 মিলিয়ন গ্রাম দ্রবণে আমার 2 গ্রাম চিনি দ্রবীভূত থাকলে তখন সেটাকে 2 ppm সুগার দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সেটাকে ppm দ্বারা প্রকাশ করা হয়। আজ থেকে তোমাকে যদি বলা হয় কি বলছে দেখো, 10 ppm সল্ট, কথার অর্থ কি? অর্থাৎ আমার 10 ppm সল্ট মানে কি? আমার 10⁻6 গ্রাম দ্রবণে আমার 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। 10⁻6 গ্রাম দ্রবণে, খেয়াল করে দেখছো, এতগুলো দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, এত গ্রাম দ্রবণের মধ্যে 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। মাথায় ঢুকবে এটা? এখন ppm এর সূত্র কি? ppm এর সূত্র হচ্ছে এটা, খুব সুন্দর করে লিখবা, ppm নিচে লিখবা হচ্ছে কি আমাকে বলো? দ্রবণের ভর লিখবা, এই দ্রবণের ভর। উপরে কি লিখবা? দ্রবের ভর। ppm দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণের ভর। এখন অনেকে বলছে ভরটা কি গ্রামে কনভার্ট করবা, তাই না? গ্রামে থাকবে এটা। সো ইনটু কত হবে? 10⁻6। সো ppm ইকুয়াল টু কি হবে? দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণের ভর ইনটু 10⁻6। বুঝা গেছে? এখন আসি আমি ppm, তো আমি ppm নিয়ে আরো অনেক কথা বলবো, তবে তার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে ppb নিয়ে। খেয়াল করে দেখো, ppb মানে হচ্ছে পার্টস পার বিলিয়ন। পার্টস পার বিলিয়ন, কি বললাম? পার্টস পার, ppm মানে কি? পার্টস পার বিলিয়ন। আমি আবার বলছি ppb মানে কি? পার্টস পার বিলিয়ন। সেম, এটা হবে 10⁻6 ছিল না, এটা হবে 10⁹, কারণ বিলিয়ন বললে 3টা শূন্য আরো বাড়বে। 10⁹ গ্রাম দ্রবণে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে? কত ভাগ, সবগুলো একসাথে লিখে ফেলো, কত ভাগ দ্রব
দ্রবীভূত আছে, সবগুলো আগে একসাথে লিখে ফেলো, কত ভাগ দ্রব দ্রবীভূত আছে সেটা হচ্ছে আমার কি পিপিবি। শেষ। আবার সেম পিপিটি কাকে বলে লিখে ফেলো, এগুলো বাচ্চাদের ম্যাথ, বাচ্চাদের পড়া। পিপিটি মানে কি পার্টস পার ট্রিলিয়ন, পার্টস পার, একদম ইজি এগুলা, দেখো তুমি এখন শেখা শেষ। পার্টস পার ট্রিলিয়ন, সো পার্টস পার ট্রিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 12 গ্রাম দ্রবণে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে। আবার বলতেছি 10 টু দি পাওয়ার 12 গ্রাম দ্রবণে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে সেটা হচ্ছে পিপিটি, পার্টস পার ট্রিলিয়ন। শেষ। লিখতে পারবা? এখন আসি পিপিটির ফর্মুলা কি। স্যার এগুলো ম্যাথ করাবেন না? ম্যাথ করাবো, আগে ফার্স্টে পরিচয় নাও। পিপিটি ফর্মুলা কি? উপরে কি থাকবে? দ্রবের ভর, এটা হচ্ছে দ্রবণের ভর, গ্রামে কনভার্ট করবা, আর এখানে হবে 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, কিভাবে পিপিটি কি হবে? সেম, দ্রবণের ভর, উপরে কি থাকবে? দ্রবের ভর, আর নিচে কত থাকবে? 10 টু দি পাওয়ার 12। আর ট্রিলিয়ন মানে কত? এটা না? সত্যি 10 টু দি পাওয়ার 6 গ্রাম দ্রবণে কত ভাগ দ্রব দ্রবীভূত আছে সেটা হচ্ছে পিপিএম। আর যদি বলা হয় 2 ppm না বলে 2 ppb সুগার বলছে, তাহলে তো বলবো 10 টু দি পাওয়ার 9 গ্রাম দ্রবণে, আর পিপিটি বললে 10 টু দি পাওয়ার 12 গ্রাম দ্রবণে। শেষ। পিপিএম এর কোনো ইউনিট নাই, পিপিএম এর ও নিজে একটা ইউনিট। আচ্ছা আদিলা, ভেরি গুড, ও নিজে একটা ইউনিট, আসলে পিপিএম নিজে একটা ইউনিট। আচ্ছা আচ্ছা, আমাকে কেউ বলতে পারবো, আমি সবাইকে প্রশ্ন করব যে পিপিএম এগুলো যা লিখছি এগুলো আদৌ কি পিপিএম বলতে কি এটাই বোঝানো হচ্ছে, নাকি পিপিএম আর একটা ডেফিনেশন আছে? পিপিএম কিন্তু আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে প্রতি মিলিগ্রাম দ্রবণে, সরি পিপিএম এর ডেফিনেশন আরেকটা হচ্ছে কি 1 লিটার সলিউশনে কত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত আছে। 1 লিটার সলিউশনে কত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত আছে সেটা হচ্ছে পিপিএম। কত মিলিগ্রাম? পিপিএম এর আলাদা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে প্রতি লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের মিলিগ্রামকে, পিপিএম বলে। প্রতি লিটার সলিউশনে দ্রবীভূত দ্রবের মিলিগ্রাম পরিমাণকে, আচ্ছা আমি পড়াবো এটা, আগে এটা লিখছো কিনা বলো আমাকে। মানে পিপিএম এভাবে মিলিয়ন দিয়ে প্রকাশ না করে মিলিগ্রাম দিয়ে প্রকাশ করানো হয়, এটা ছোট একটা এক্সপ্রেশন বলতে পারো। আগে এটা লেখা শেষ হয়েছে সবার? সো এটার লেখা যদি শেষ হয়ে থাকে, খুব সিম্পল, লেখা শেষ হয়েছে না? আচ্ছা দেখো, লেখা যেহেতু শেষ হয়েছে, এখন দেখবা হচ্ছে এর পরবর্তী পড়াগুলো খুবই ইন্টারেস্টিং। দেখো আমি তোমাকে, আচ্ছা ভাইয়া ক্লাসটা আরেকটু রাখবেন প্লিজ, কারেন্ট ছিল না। আচ্ছা দেখো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেকগুলো সূত্র আছে। সূত্রগুলো কি কি? ধরো তোমরা সবাই পড়ে আসছো পিপিএম, পড়ে আসছো কিনা আমি জানি না, সি ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা এরপরে পড়ে আসছো, এগুলো পড়ছো? আচ্ছা যারা পড়ানো তারা দেখো এখন, সি ইন্টু এম ইন্টু 10 টু দি পাওয়ার 6 পিপিএম। পিপিটি মানে কি? এটা হচ্ছে ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা, শর্টকাট না, এগুলো সিকিউতে ইউজ করা হয়, শর্টকাট লং কাট সবাই ইউজ করা হয়। দেখো সি ইন্টু এম, তবে এগুলো আমি স্টুডেন্টদেরকে শর্টকাট লিখতে মানা করি, পরীক্ষায় শর্টকাট লেখা উচিত না, আসলে এটা প্রতিপাদন লিখে দেওয়া উচিত। এখন এটা গেল না? আচ্ছা এরপর আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র কি? সেটা হচ্ছে পিপিএম ইকুয়াল টু, সূত্রগুলো আগে লিখি এবার প্রতিপাদনে যাব। 5 × 10 টু দি পাওয়ার 4 পিপিবি ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 7 4 7। হ্যাঁ ঠিক আছে। পিপিটি ইকুয়াল টু, এখন এগুলো তো স্বাভাবিক, এগুলো একটা স্টুডেন্ট বুঝবে না, ঠিক আছে, বুঝবে না, স্বাভাবিক বুঝবে না, এগুলো ফার্স্ট আগে লিখে ফেলো সবাই। আমরা এগুলো প্রতিপাদন করবো, আজকে তো সবগুলো প্রতিপাদন সম্ভব না, নেক্সট ক্লাসে প্রতিপাদন করবো। ওকে, লেখা শেষ হয়েছে? এগুলো বলো, লেখা শেষ হয়েছে কিনা বলো। আমরা এগুলো প্রতিপাদন করব। আচ্ছা জি পড়েছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ম্যাথে আসি। সো এগুলো যেহেতু প্রতিপাদন সবগুলো করা সম্ভব না, তাহলে প্রতিপাদন যেগুলো এগুলো সবগুলো করা সম্ভব না, আজকে করা সম্ভব না, নেক্সট ক্লাসে দেখবো, কেমন?
সবগুলো করা এখন প্রতিপাদন সম্ভব না। তাহলে একটা কাজ করো, সেটা হচ্ছে একটা ম্যাথ দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখো, পানিতে 20%, সবাই ম্যাথটা আমাকে করে দিবা। পানিতে 20% W/W NaCl দ্রবীভূত আছে, মানে NaCl এর দ্রব দ্রবীভূত আছে। ppm নির্ণয় করো। সবাই ম্যাথটা করো এবং আনসারটা আমাকে তাড়াতাড়ি দ্রুত বলো। বাকিগুলো কি সেম ভাবে পারবা পিপিটি নির্ণয় করতে বললে? হ্যালো, কে? এলিট ব্যাচে আছেন যে, এলিট ব্যাচে তো ক্লাস হচ্ছে, এটা কি জানেন আপনি? না না না, এটা যে এলিট ব্যাচে ক্লাস চলতেছে, ক্লাস তো করতেছেন না নিয়মিত, এবং হচ্ছে আপনি ফোন করছেন যে ক্লাসের টাইমে, এখন আমি ফোন একবার কেটে দিচ্ছি, আবার ফোন করছেন। ন্যূনতম কি জ্ঞানবোধ নাই আপনার? তোরা আসলে কেন যে ভর্তি হস আমার কাছে আমি বুঝি না। কোন আটকলে যে কষ্ট আসলে গাধার মতো করিও, এগুলো দাম দেয় না কেউ। দেখো পানিতে 20% W/W NaCl দ্রবীভূত আছে, ppm নির্ণয় করো। সে কি আর করতে 10⁵ সাদমান হক বলছে 10⁵। সাদমান তুমি বুঝো নাই, সাদমান তুমি বুঝো নাই। ইভা ওকে, আচ্ছা সায়েবা বলছে 20 × 10⁴। আচ্ছা আদিলা, হ্যাঁ বলো নাই, বলো বলো বলো। সাদমান, হ্যাঁ সাদমান এখন ঠিক আছে। আর বাকিগুলো কি তোদের কি মনে হয় না না আসলে একটু করি? এতটা মানুষ অলস কেন থাকে? ম্যাথ করলে কি কি সমস্যা ভাই? ম্যাথ একটু করতে কি সমস্যা লাগে? একটু করে আনসারটা দেখাও। দেখো এমন না যে এটা তো তুমি পারবা না, তাই না? এটা তো অবশ্যই পারবা, সবাই পারবে। এটা W/W NaCl দ্রবীভূত ppm নির্ণয় করো। তো আমি তোমাকে একটু আগে পড়াইছিলাম যে ppm মানে কি, উপরে কি হবে আমাকে বলো? দ্রবের ভর, আর নিচে কি হবে? দ্রবণের ভর। সো দ্রবের ভরকে আমি কাউন্ট করি কোথায়? গ্রামে। এটাকে গ্রামে কাউন্ট করি, আর এটি কি দ্বারা গুণ করে দিই? একটু আগে পড়াইছিলাম না? এখন বের করো দ্রবের ভর কত আমাকে বলো? 20। দ্রবণের ভর কত? 100। এটা তো আমি আর বুঝাবো না, এটা আমি অনেকবার পড়াইছি। ইনটু কত হবে? সো আনসার কত আসছে? 20 কত? 100 × 10⁶। তাহলে আনসার কত আসবে বলো? যারা বলতেছো 2 × 10⁵, এটা কারেক্ট। সেম প্রশ্ন যদি পিপিবি বলে 10⁹, পিপিডি বলে 10⁻², তাই না? পারবা এটা? আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যদি এই সূত্রটা যদি হুবহুব করি, স্যার পারা যাবে? সেটা আমি তোমাকে বলছিলাম শর্টকাট ফর্মুলা আছে, সেটা উপরে লিখছি, খেয়াল করে দেখো। ডিরেক্ট ppm লিখছো না, পার্সেন্টেজটা হুবহুব এখানে লিখে দিতে পারবা। ইনটু কত হবে? 20 ইনটু কত হবে? 10⁴। পার্সেন্ট মানে বুঝো কত পার্সেন্ট? আনসার কত হচ্ছে? দূর, 20 কত হবে? 10⁴। সো 20 × 10⁴ আর 2 × 10⁵ সেম কথা না? আনসার কত আসবে? 2 × 10⁵। একক কি হবে? ppm হবে। ppm এর একক আছে গ্রাম পার মিলিলিটার, এটা আমি এখন আলোচনা করবো, আমি পরে আলোচনা করবো। শর্টকাট ফর্মুলা দেখছো? এখন সবাই বলবো স্যার এটা কোত্থেকে আসছে, 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 এগুলি কি আকাশ থেকে আসছে? সো এগুলোর প্রতিপাদন আছে, প্রত্যেকটা প্রতিপাদন আছে। সো নেক্সট ক্লাসে পড়াই দিব। এখন পর্যন্ত তোমাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্লিজ যারা এখনো লেকচার 1 to 5 দেখো নাই, তারা প্লিজ প্লিজ দেখে ফেলো। না দেখলে কিন্তু অনেক সমস্যা হবে, তুমি সামনের পুরা মোমেন্টাম হারাই ফেলবা। ওকে, বুঝা গেছে? কারণ এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, তো এগুলো তোমাকে যখন যেটা বলতেছে বা যখন যেটা বেসিক তোমাকে দেওয়া হচ্ছে তখন সেটা আয়ত্ত করে ফেলতে হবে। এখন বাসায় যে কাজটা করবা সেটা হচ্ছে যত ধরনের W/W V/V যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করবা। যেমন আমি যদি বলি পানিতে 20% W/V NaCl দ্রবীভূত আছে, W/V বলছি, সো ppm নির্ণয় করো। সো W যদি V বলে থাকে, কি বললাম? W যদি V বলে থাকে, তাহলে সেক্ষেত্রে ppm নির্ণয় করতে বললে তোমাকে অবশ্যই, যেহেতু ppm সবগুলো গ্রাম বোঝায়, ppm কিন্তু গ্রাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে দ্রবণের ঘনত্ব দিয়ে দিবে, একটা ক্লু দিয়ে দিবে। আমার কথা বুঝতে পারছি? তো এইভাবে করো। এবারে ppm জায়গায় ppb লিখো, ppt লিখো, অনেকভাবে ম্যাথগুলো করো, আর আগামীকাল আমরা এটা নিয়ে আলোচনা করব। সো আজকে পর্যন্ত ক্লাস এখানে থাকবে।
আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো। কারো কোনো সমস্যা আছে? সো আমি মনে হয় পিপিপি এগুলো অনেকটা ক্লিয়ার করছি। যারা এখনো বলতেছে ক্লিয়ার হয় নাই তারা আরো বেশি বেশি প্র্যাকটিস করো, আর আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে, আগামীকাল 4:50 ক্লাস হবে বিকাল। ওকে, রুটিন অনুসারে ক্লাস হবে।